শাড়ির কুচি ধরে খানিকটা উঁচু করে সন্তর্পণে ইট দিয়ে বাঁধানো সরু রাস্তায় পা ফেলে সে। কর্দমাক্ত নরম মাটিতে স্থানে স্থানে ইট দেবে গিয়েছে, হাঁটতে খানিকটা বেগ পেতে হচ্ছে। শাড়ির নিচের দিকের পাড় কাদা পানিতে নোংরা হয়ে যাচ্ছে। যতখানি সম্ভব ততখানি উপরে তুলেছে শাড়ি। এই শাড়িটা উর্বি তার এক বান্ধবীর কাছ থেকে চেয়ে এনেছে ইন্টারভিউয়ের জন্য। তার এমন শাড়ি নেই। একটা মহিলা সংস্থায় ইন্টারভিউ ছিল আজ তার। শাড়ির জমিন সাদা, নেভি ব্লু রঙের পার। যে কোনো ধরনের এনজিওর চাকুরির ভাইভার জন্য মানানসই পুরোপুরি। শাড়িটাতে উর্বিকে কেমন লাগছে উর্বি ঠিক জানে না। যে কয়বার আয়নায় নিজেকে দেখেছে, তার ধারণা হয়েছে তাকে কিছুটা মাদার তেরেসার মতো লাগছে। ৩০ বছরের ইয়াং মাদার তেরেসা, যার গাল এখনো কুঁচকে যেতে শুরু করেনি, তবে যাব করছে। উর্মি এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। আসন্ন ভূমিকম্পের কথা চিন্তা করে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে ২ মিনিট দাঁড়িয়ে থেকে দরজার কড়া নাড়ে। সে মনে প্রাণে চাইছে দরজাটা যাতে মা অথবা রুহি রাইসা খোলে, অন্য কেউ নয়। খট করে ভেতর থেকে দরজার সিটকিনি খোলার শব্দ হয়। উর্মি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দরজা খুলে তার দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তার বড় ভাবি তুহুরা। তুহুরার দিকে তাকিয়ে উর্বি একটা গভীর নিঃশ্বাস ফেলে। ভেতর থেকে উর্বির ২ ভাইজি রুহি রাইসার পড়ার শব্দ শোনা যাচ্ছে। তুহুরা উর্বির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে কোনো কথা না বলে ভেতরে চলে যায়। ভাবির এমন শীতল রূপ উর্বি আশা করেনি। সামান্য খটকা তার লেগেছে। ঘরে ঢুকে দরজার সিটকিনি তুলে ঘুরে দাঁড়াতেই সে কে যায়। মুহূর্তে ফর্সা মুখটা অঙ্কে জমে যায় এক প্রকার। উর্মির ভাই রেজাউল কবির বোনের দিকে তাকিয়ে আছে। উর্মি ঝটপট কিছু কথা সাজিয়ে নিচ্ছে, কিন্তু সে জানে, সে সাজানো কথার একটি বাক্যও বলতে পারবে না। এমন কিছু বলে ফেলবে যার দরুন আজ উর্মির রাতের খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে। কোথায় গিয়েছিলি? গম গম করে ওঠে ৪০ বছর বয়সী রেজাউল কবির। প্রথম প্রশ্নের উত্তর উর্বির সাজানো। নিচু স্বরে কিন্তু দৃঢ়ভাবে বলে ওঠে, ইন্টারভিউ ছিল, জেগে ওঠো নারী, সংস্থায়। কিসের ইন্টারভিউ? চাকরির। ফিল্ড ম্যানেজার। রেজাউল কবির বোনের দিকে তাকিয়ে আছে দাঁড়িয়ে। কয়েক মুহূর্ত পরে বলে ওঠে, আগামীকাল যার বিয়ে তার চাকরির ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন নেই। এখানে ওখানে অযথা ঘুরে বেড়ালে তোর হবু শ্বশুর বাড়ির মানুষের কানে উঠবে কথাগুলো। উর্বি চুপ করে থাকে। তার মা লুৎফুন্নাহার নিজের ঘর থেকে বেরিয়ে আসে। রেজাউল কবির বলে ওঠে, যা ঘরে যা। কাল ছেলের বাড়ি থেকে কিছু মানুষ এসে বিয়ে পড়িয়ে তোকে নিয়ে যাবে চুপচাপ। তারা এখন অনুষ্ঠান করতে চাইছে না, আমারও সামর্থ্য বা আগ্রহ কোনোটাই নেই। এটাই ভালো হয়েছে। উর্মি অনেকটা সাহস জোগাড় করে তার ভাইয়ের দিকে তাকায়। তারপর বলে ওঠে, বিয়েটা আমি করব না ভাইয়া। সাথে সাথে রেজাউল কবির উর্মির গালে এক বসিয়ে দেয়। তহুরা ছুটে এসে স্বামীর হাত ধরে বলে ওঠে, করছো কি? ৩০ বছর বয়সী একজন পূর্ণবয়স্ক নারীর গায়ে হাত তুলছ? মাথা কি খারাপ হয়ে গিয়েছে? উর্মি গালে হাত চেপে ভাইয়ের দিকে অনুভূতির শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর স্বাভাবিক গলায় বলে ওঠে, এভাবে কাউকে ঠকানো ঠিক না ভাইয়া। এটা তুমিও জানো। বৃদ্ধা লুৎফুন্নাহার চুপচাপ দাঁড়িয়ে থাকে। ভেতরের ঘর থেকে রুহির রাইসা গলা ফাটিয়ে বইয়ের পড়া মুখস্থ করে যাচ্ছে। রেজাউল কবির দ্রুত নিজের ঘরে চলে যায়। ২ মিনিট পরে হাতে ছোট একটা কাগজের টুকরো নিয়ে ফিরে এসে উর্বির হাতে ধরিয়ে দিয়ে বলে, নে, এই নে ছেলের নাম্বার। ফোন করে তোর কেচ্ছা কাহিনী নিজে জানিয়ে দে। যা। উর্বির হাতের কাগজটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ঘরে চলে যায়। তহুরা স্বামীর দিকে তাকিয়ে বলে ওঠে, শান্ত হও তুমি। শান্ত হও। প্রেশার বেড়ে যাবে। কি শান্ত হব? কি শান্ত হব আমি? ছোট বোনটার বিয়ের বয়স হয়ে এলো, তাকে বিয়ে দিতে হবে না। ওর ভাইজির দুটো বড় হচ্ছে, তাদের বিয়ে দিতে হবে না। আর কত, আর কত জ্বালাবে ও আমাদের? বয়সের ভারে নুয়ে পড়া লুৎফুন্নাহার ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উর্বির ঘরের দিকে যায়। রুহি রাইসা তাদের বাবার চিৎকার চেঁচামেচিতে পড়া থামিয়ে দিয়েছিল। রেজাউল কবির থেমে যাওয়াতে তারা আবার পড়তে শুরু করে। উর্মি ঘরে ঢুকে শাড়ি পাল্টে কাগজের টুকরোটা হাতে তুলে নেয়। নাম্বারটা নিজের ফোনে তুলে কাগজটাকে দূরে রে মা, রে। এমন সময় লুৎফুন্নাহার দরজায় এসে দাঁড়ায়। উর্মি বৃদ্ধা মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, তোমার ছেলে ডান গালে রমে রেছে, গালটা এখনো রম হয়ে আছে। তুমিও আরেকটা
রম মেরে বাঙ্গালটাকেও রম করে দিয়ে যাও। লুৎফুন্নাহার মেয়ের দিকে তাকিয়ে আছে। কিছু মুহূর্ত তাকিয়ে থেকে বলে ওঠে, কাল চুপচাপ কবুল বলে আমাদের উদ্ধার করিস। দু জনের কেউই আর কোনো কথা বাড়ায় না। লুৎফুন্নাহার চলে যায় চুপচাপ। ঘড়ির টা তার গতিতে ছুটতে থাকে। পুরো ঘর অন্ধকার, কাঠের জানালার কপাট দুটো খোলা, বাইরে থেকে জ্যোৎস্নার আলো এসে ঘরটাকে একটু আলোকিত করার চেষ্টা করল। উর্মি পাশ ফিরে শোয়। তার পাশেই শুয়ে আছে তার থেকে 4 বছরের ছোট বোন উপমা। ফোন কানে চেপে ধরে ফিসফিসিয়ে কথা বলছে তার প্রেমিকের সাথে। উপমা ছোটবেলা থেকেই একটু সুস্বাস্থ্যের অধিকারিণী। যার সাথে তার প্রণয় সেই প্রেমিকটিও তার থেকে দ্বিগুণ সুস্বাস্থ্যের অধিকারী। উপমা ফোনে ফিসফিসিয়ে এমনভাবে কথা বলছে শুনে মনে হচ্ছে চীনা হাঁস হিসহিস করে পায়াচারি করছে উঠানে। শব্দটা উর্মির কানে ঠিক সেরকমই লাগছে। এই ধরনের শব্দের জন্য এর থেকে ভালো আর উপযুক্ত বর্ণনা উর্মির জানা নেই। আচ্ছা, উপমাকে বলবে একটু জোরে কথা বলতে, এভাবে হাঁসের মতো হিসহিস না করতে। উর্মি আধো অন্ধকারে বোনের কার্যকলাপ কিছুক্ষণ দেখে বিছানা থেকে নামে। বলুক যেভাবে ইচ্ছা সেভাবে কথা। কত রঙিন দিন দুজনের, চোখ ভর্তি কত স্বপ্ন ওই সুস্বাস্থ্যবান প্রেমী যুগলের। স্বপ্নটা সত্যি হতে দেরি নেই। কাল যদি উর্মির বিয়ে হয়ে যায় তাহলে সব ঝামেলা শেষ। টেবিলের ওপরে চার্জে লাগানো ফোনটা হাতে নিয়ে বিয়ের পাত্র নামে সেভ করে রাখা নাম্বারটায় ফোন দেয় উর্মি। ফোনটা কানে ধরতেই উপমার হাসির শব্দ শোনা যায়। প্রেমিকের সাথে খিলখিলিয়ে হাসছে। উর্মির বড্ড মায়া হয়, সে যদি এখন ফোন করে বিয়েটা ভেস্তে দেয় তবে ওই হাসি আর শুনতে পাবে সে। দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ কারেন্টলি সুইচড অফ। রোবোটিক নারী কণ্ঠটি জানিয়ে দিল। উর্মি চাইলেও সত্যিটা জানতে চায় না পাত্র। না জেনে শুনে চা শামুকে পা কাটবে পাত্র। পাত্রের জন্য উর্মির বেশ দুঃখ হচ্ছে। বেচারা 7-8 বার চেষ্টা করল 10 মিনিটের ব্যবধান নিয়ে। নাম্বারটা বন্ধ। উর্মি হাল ছেড়ে দিয়ে ফোনটাকে চার্জে বসায় আবারও। ঘাড় ঘুরিয়ে আধো অন্ধকারে উপমার দিকে তাকায়। উপমা সম্ভবত ঘুমিয়ে পড়েছে। এখন নিশ্চয়ই স্বপ্ন দেখছে তার বিয়ে হচ্ছে ওই আসিফ নামের সুস্বাস্থ্যবান প্রমোটারের সাথে। বিছানায় এসে পুনরায় শুয়ে পড়ে সে। তাকে এখন ঘুমোতে হবে। কাল তার বিয়ে। কাল সেই দিন, তার জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলোর মহা আনন্দের দিন, স্বস্তির দিন। এটাকে ঠিক বিয়ে বাড়ি বলে কেউ মানতে চাইবে না। বাড়িটাকে উর্মির কাছে কোনো মৃত ব্যক্তির শোক বাড়ির মতো মনে হচ্ছে, যার 4 দিন আগে মৃত্যু হয়েছে এবং পরিবারের লোকজন শোক পালন করছে। উর্মি বিছানায় চুপচাপ বসেছিল। তার বিছানার উপরে একটা বড় লাগেজ। এটা পাত্রপক্ষ থেকে পাঠানো হয়েছে। পাত্রপক্ষ বর্তমানে জেলা শহরে উর্মির খালার বাড়িতে আছে। বিকেলে এসে বিয়ে পড়িয়ে নিয়ে যাবে উর্মিকে। সম্বন্ধটা মূলত উর্মির ছোট খালা নুরুন্নাহার ঠিক করেছে। তার শ্বশুর বাড়ির দিকের দূরসম্পর্কের আত্মীয় হয় ছেলের পরিবার। তহুরা এসে উর্মিকে লাগেজ থেকে একটা শাড়ি বের করে পরে নিতে রাত দেয়। উর্মি মাথা ঘুরিয়ে তহুরাকে এক পলক দেখে। তারপর লাগেজের দিকে তাকায়। তহুরা বসার ঘরে তার স্বামী রেজাউল কবিরের কাছে যায়। রেজাউল কবির ফোনে কারোর সাথে কথা বলছিলেন, সম্ভবত কাউকে নিমন্ত্রণ করছিলেন। ফোন কেটে তহুরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাকে দাওয়াত করছো? আমার এক কলিগকে। বিয়েতে মেয়ের বাড়ির কোনো রিলেটিভ না দেখলে পাত্রপক্ষ কিছু মনে করে বসতে পারে। তাহলে রিলেটিভকে দাওয়াত করো। জানিয়ে দাও উর্মির বিয়ে হচ্ছে। রেজাউল কবির চোখ মুখ শক্ত করে তহুরার দিকে তাকিয়ে বলে, উর্মির জীবনে তাদের অবদান এমনিতেই অপরিসীম। বিয়েতে থাকার কোনো দরকার নেই আর। আমি চাই না আমার বোনটা বিয়ের দিনেও দম আটকে দুঃখ। তহুরা প্রসঙ্গ পাল্টে বলে, পাত্রপক্ষের জন্য কোনো আয়োজন করা হচ্ছে না। এটা কেমন দৃষ্টিকটু না? ছোট খালা কিছু করতে নিষেধ করেছেন। পাত্রপক্ষ আসবে, বিয়েটা পড়াবে, তারপর উর্মিকে নিয়ে চলে যাবে। তহুরা বসার ঘরের জানালার পর্দাগুলো ছড়িয়ে দিতে দিতে বলে, পাত্রপক্ষের এত তাড়াহুড়ো ব্যাপারটা আমার কাছে খুব টকা লাগছে। না মানে তুমি ভাবো, অত বড় বাড়ির ছেলে, তারা এমন মফস্বলের একটি মেয়েকে পছন্দ করল, তার উপর উর্মির বয়স নিয়ে তাদের কোনো আপত্তি নেই। বিষয়টি খুব টকা লাগার মতো নয় কি? আচ্ছা, পাত্র ল্যাংড়াখোরা নয় তো? রেজাউল কবির চুপ করে থেকে বলে, গিয়ে উর্মিকে সাজাও। পাত্রের খুঁত থাকলেও বিয়েটা এইখানেই হবে। সাজাও ওকে। কুচিগুলো গুজে নিয়ে আঁচল বুকে তুলে আয়নায় নিজেকে এক পলক দেখে নেয় উর্মি।
মেরুন রঙের বেনারসি, গলায় একটা স্বর্ণের সরু চেইন। সাজসজ্জা এতটুকুই। উর্মি আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে সুন্দর লাগছে বুড়ো পচা শামুক। উপমা ঘরে ঢুকে বোনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, তুমি সারাদিন কত কিছু খাও তবুও তুমি স্লিম। আর আমি একটু পানি খেলেও ফুলে ফেপে উঠি। উর্মি চুলে খোপা বাঁধতে বাঁধতে বলে ওঠে, তুই কি সুখী মানুষ। আন্ডারস্কোর মনে তো হচ্ছে। আপাতত কোনো কষ্ট নেই আমার। আন্ডারস্কোর তাহলে তো ফুলতেই থাকবি। তোর চর্বি খাওয়ার কেউ নেই। আন্ডারস্কোর চর্বি খাওয়ার কেউ নেই মানে। আন্ডারস্কোর মানে দুঃখ মানুষের চর্বি খেয়ে ফেলে। যে যত দুঃখী সে তত স্লিম। উপমা বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে, পাত্রের মা তোমার সাথে দরজা বন্ধ করে কি বলেছিল সেদিন। আমার খুব জানতে ইচ্ছে করছে। আন্ডারস্কোর তোর জানার দরকার নেই। তুই যা, তোর গোলুমলু প্রেমিককে বল তার বাড়ির লোককে জানাতে তোদের ব্যাপারে। আমি বিয়েটা করে নিচ্ছি। ঝামেলা বিদায় হচ্ছে। বাড়ির পরিবেশ কোনো কারণে থমথমে হয়ে আছে। উর্মি কারণটা বুঝতে পারছে না। সে নিজের ঘরের বিছানায় চুপচাপ বসেছিল। আসরের নামাজ বাদ ছেলেপক্ষ চলে আসার কথা। তারা এখনো আসেনি। আসলে উর্মিকে জানানো হতো। উর্মির ঘরের দরজা চাপানো, বাইরে কি হচ্ছে তা স্পষ্ট সে শুনতে পারছে না। তবে এটুকু বুঝতে পারছে রেজাউল কবির কারোর সাথে তর্ক করছে ফোনে। উর্মি যেভাবে বসেছিল ঠিক সেভাবে বসে থাকে, চুপচাপ। হঠাৎ করে রুহি হুড়মুড় করে ঘরে ঢুকে উর্মির দিকে তাকায়। উর্মি কিছু জানতে চাওয়ার আগেই রুহি হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, তোমার যার সাথে বিয়ে হওয়ার কথা সে পালিয়েছে ফুপি। উর্মি রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তহুরা এসে ঘরে ঢুকে বলতে থাকে, পাত্র পালিয়েছে। উর্মি স্বাভাবিক গলায় বলে ওঠে, আচ্ছা। তহুরা উর্মির কথা শুনে অবাক হয় না। সে জানে উর্মি এই প্রকৃতির মহিলা। আগে অবশ্য ছিল না, তবে হয়ে গিয়েছে। উর্মি ঘাড় ঘুরিয়ে তহুরার দিকে তাকিয়ে বলে, তোমরা ঘর থেকে বেরিয়ে যাও ভাবি। আমি শাড়িটা চেঞ্জ করব। গা চুলকাচ্ছে আমার। তহুরা রুহিকে নিয়ে চলে গেলে উর্মি গায়ের শাড়িটা পাল্টে নেয়। শাড়িটা বেশ পছন্দ হয়েছিল উর্মির। হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে শাড়িটা বিছানার উপর রেখে দেয়। আচ্ছা এটা কেমন হলো। পাত্র জানিয়ে দিলে পারত সে বিয়ে করতে চায় না। পালালো কেন। তাকে কি জোর করে বেঁধে উর্মির সাথে বিয়ে দিত। কলিজাপো, চালক সম্ভবত। তবে বেশ হয়েছে। উর্মির হঠাৎ কেন জানি খুব হাসি পাচ্ছে। রেজাউল কবির যদি এখন এসে বলে দেয়, অনেক হয়েছে। এবার তুই বাড়ি থেকে বের হ। তোর নিজের জীবন তুই বোঝ। তাহলে উর্মির জীবনের শরকলা পূর্ণ হবে। কিন্তু সমস্যা হচ্ছে দুটো চাকরি খুইয়ে উর্মির এবার চাকরি পেতে খুব বেগ পেতে হচ্ছে। এই মুহূর্তে বাড়ি থেকে বের হওয়া যাবে না। ঘুরে ঘুরে টিউশনি করানোর মতো দম্য মানসিক শক্তি তার নেই। চাকরি একটা পেয়ে গেলেই কিছু একটা ভাবনা চিন্তা করা যাবে। বাড়ির পরিস্থিতি এখন খুবই ঠান্ডা। অবশ্য কিছুক্ষণ আগের রেজাউল কবির ছোট খালার ফোন পেয়ে বেরিয়ে গিয়েছে। কেন গিয়েছে তা উর্মি জানে না। সে ঘর থেকে বের হয়নি। এশার নামাজের সময় হয়ে গিয়েছে। জানালা থেকে তাকিয়ে ল্যাম্পপোস্টের আলোতে দেখা যাচ্ছে মুসল্লিরা সবাই টুপি মাথায় দিয়ে পাড়ার মসজিদে যাচ্ছে। জানালার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উর্মি জানালা বন্ধ করে দেয়। বাড়িতে বসার ঘর থেকে আবারও রেজাউল কবিরের গলার আওয়াজ শোনা যাচ্ছে। তার সাথে তোহরার তর্কি হচ্ছে। 4 ঘন্টা বাইরে কাটিয়ে কি করে এসেছে রেজাউল কবির। উর্মি নিজের বিছানায় চুপ করে বসে থাকে। কি হচ্ছে না হচ্ছে তা দিয়ে তার কি। ফোনটা হাতে নিয়ে আরেকটা এনজিওতে নিজের সিভি পাঠিয়ে দেয়। ঠিক তখনই রুহি এসে আবারও হুড়মুড় করে ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে, ফুপি ফুপি, তোমার বিয়ে হবে। উর্মি ভাইয়ের দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। রেজাউল কবির তোহরার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, ওকে শাড়ি পরতে বলো তোহরা। খালাম্মা ৩৮ মিনিটের মধ্যে পাত্রপক্ষ নিয়ে আসবে। পাত্র, পাত্রের মা, পাত্রের মেজ ভাই আর তার বউ। উর্মি হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, পাত্র পালিয়েছে বলে তার বিপত্নিক বড় ভাইকে বিয়ে করতে হবে। এতটাও অসহায় ভাবি না আমি নিজেকে। হাস্যকর। রেজাউল কবির বোনের দিকেতে রে যায়, কি ভাবিস তুই তাহলে। আন্ডারস্কোর আমার রুচিতে বাজছে ভায়া। আন্ডারস্কোর তাই নাকি। আর তোর সত্যিটা জানলে কোনো ছেলের রুচিতে কুলোবে না তোকে তাও নিশ্চয়ই জানিস। রেজাউল কবিরের এই একটা কথায় উর্মি চুপ হয়ে যায়। রেজাউল কবির বোনকে অতি জঘন্য কথাটা বলে নিজে নিজেকে মনে মনে কাঁদ দিতে থাকে।
কিন্তু সে কঠিন গলায় তহুরাকে বলে, ওকে তৈরি হতে বলো। পাত্রের বয়স 42 বছর। আমাদের মা যদি 17 বছরের ছোট হয়ে বাবার সাথে সংসার করতে পারে তাহলে ও 12 বছরের পার্থক্য নিয়ে দিব্যি পারবে। ছেলের 3টা বাচ্চা আছে। এটাও কোনো বিষয় না, খুঁতে খুঁতে কাটা কাটি হয়ে যাবে। ও নিজের দুধে ধোয়া তুলসী পাতা হলে চিন্তা করতাম। কথাগুলো শেষ করে রেজাউল কবির হন্তদন্ত হয়ে বাড়ির আঙিনায় চলে যায়। উর্মি মাথা ঘুরিয়ে তার ভাবির দিকে তাকায়। তহুরা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে ঘর থেকে বেরিয়ে যায়। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। লম্বা একটা ঘোমটা টেনে উর্মি চুপচাপ বসে আছে। বাড়িতে কিছুক্ষণ আগে পাত্রপক্ষ চলে এসেছে। সবাই সম্ভবত বসার ঘরে বসে আছে। উর্মি একদৃষ্টে বিছানার চাদরের নকশার দিকে তাকিয়ে আছে। এই চাদরটাকে আগে কখনো দেখেনি। নতুন নিয়েছে নাকি ভাবি? রুহি, রাইসা, উপমা কেউই নেই আশেপাশে। খুট করে দরজা ঠেলে রেজাউল কবির ঘরে ঢোকে, তার পিছু পিছু কাজী সাহেব। তহুরা এসে উর্মির বিছানার সামনে একটা চেয়ার টেনে দেয়। কাজী সাহেব বসে উর্মির দিকে এক পলক তাকিয়ে বলতে থাকে, পাত্র ঢাকার উত্তরা নিবাসী মোহাম্মদ রাওনাফ করিম খান। পিতা মরহুম তোফায়েল করিম খান। পাত্র তোমাকে নগদ 3,01,000 মোহরানা প্রদান করে বিবাহ করতে চায়। তুমি যদি এই বিয়েতে রাজি থাকো তাহলে কবুল বলো মা। উর্মির হঠাৎ করে খুব হাসি পাচ্ছে। সে বহু কষ্টেও হাসি চেপে না রাখতে পেরে হেসে ফেলে। কাজী খানিকটা ভড়কে যায় উর্মির এমন অদ্ভুত আচরণে। তহুরা আর রেজাউল কবির একে অপরের দিকে তাকিয়ে থাকে। দীর্ঘক্ষণ হেসে উর্মি চুপ হয়ে যায়। চোখের কোণে দুফোঁটা অশ্রু জড়ো হয়েছে যা মেরুন রঙের বেনারসির ঘোমটার আড়ালে সবার অগোচরেই থেকে যায়। সে খুবই স্বাভাবিক গলায় বলে ওঠে, কবুল। ঘড়ির কাঁটা টিক টিক শব্দ করে তার অস্তিত্ব জানান দিচ্ছে। রাত 12:37। মাথার উপরে একটা ফ্যান চলছে। এই দুরকমের আওয়াজ ব্যতীত অন্য কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অথচ খানিকক্ষণ আগেও বাড়িটা মানুষের পদচারণায় গমগম করছিল। বাচ্চাদের হাসি চিৎকারে মুখরিত ছিল। এখন পরিবেশটা নিশ্চুপ হয়ে আছে। বাইরের দূরে কোথাও থেকে মৃদু একটা গানের সুর ভেসে আসছে। উর্মি কান রা করে শুনতে চেষ্টা করল, রবীন্দ্র সঙ্গীত কিনা। জানালাটা খুলে দিলে আওয়াজটা ভালো করে শুনতে পেত। জানালা খুলতে ইচ্ছে করছে না। তার লাগেজটা রুমের ভেতরেই দেওয়া হয়েছে। তাকে আলমারির নির্দিষ্ট কিছু জায়গা দেখিয়ে বলা হয়েছে তার কাপড় চোপড় যেন সে সেখানে গুছিয়ে রাখে। উর্মি ধীরে ধীরে খাট থেকে নামতে গিয়ে আবার বসে পড়ল। ডান পাটা চিমচিম করছে। প্রায় আধা ঘন্টা ধরে সে একইভাবে বসেছিল। পা ঝিমঝিম করাটা স্বাভাবিক। উর্মির মুখে কারণ তো শব্দ করল। এত ভারী শাড়ি গায়ে পরে থাকতে তার খুবই অসহ্য লাগছে, সাথে এত গয়না। উর্মির রীতিমতো গা চুলকাচ্ছে। ঠান্ডা পানি দিয়ে গোসল করে নিলে ভালো লাগবে। সে মাথা ঘুরিয়ে ওয়াশরুম খুঁজতে লাগল। এমন সময় দরজায় টোকা পড়ল। পুরুষালী গলায় দুবার গলা খাকারি দিয়ে দরজা ঠেলে রাওনাফ রুমে ঢুকল। তার চেহারার কানায় কানায় অস্বস্তি ছেয়ে আছে। দরজার বাইরে সে 5 মিনিট দাঁড়িয়েছিল। তার ইচ্ছে করছিল অন্য কোনো রুমে গিয়ে ঘুমোতে। কিন্তু এটা করা যাবে না। তার মা রওশন আরা তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেবে। এমনিতেই কিছুক্ষণ আগে বড়সড় একটা সিন ক্রিয়েট হয়ে গেছে বাড়িতে। সে আর ঝামেলা বাড়াতে চায় না। ভোর 5টায় একটা অপারেশন আছে, তার ঘুমানো দরকার। দরজা লক করার শব্দ হলো। উর্মি ব্যাগ থেকে একটা খয়েরি রঙের শাড়ি বের করে বিব্রত ভঙ্গিতে বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। রাওনাফ থামছে। তার ইচ্ছে করছে দরজা খুলে ছুটে পালিয়ে যেতে। এই বয়সে এসে এরকম শিশুসুলভ আচরণ করা যায় না। তাকে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিতে হবে। উর্মি উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। রাওনাফ হাত থেকে ঘড়ি খুলে টেবিলের ওপর রাখল। তাকে জোর করে হলেও ঘুমাতে হবে। কাল সকালে হয়তো বাড়িতে আরেকটা নাটক হবে। তাকে তার আগে হসপিটালে যেতে হবে। সে খাট থেকে একটা চাদর আর বালিশ নিয়ে সোফায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আজ রাতটা সোফাতেই কাটিয়ে দিবে। শাফিউল একমনে ফেসবুক ব্যবহার করছে। তার সম্পূর্ণ মনোযোগ মোবাইলে। এই এলোমেলো পরিস্থিতিতে মোহনার অপ্রয়োজনীয় কথাগুলি সে এড়িয়ে যেতে চায়। মোহনা শফিউলকে কাঁদিয়ে বলল, এই উত্তর দিচ্ছ না কেন? এসব কি শুরু করেছেন আমার শাশুড়ি? আমরা লোকজনকে মুখ দেখাতে পারবো কাল থেকে। মুখ দেখাতে না পারলে কাল থেকে বোরখা পরে বাইরে যেও। উত্তর দেয় শাফিউল। মোহনা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। সিরিয়াস মুহূর্তে শাফিউলের এই ধরনের রসিকতা মোহনার পছন্দ না। সে আমতা আমতা করে বলে ওঠে, না মানে,
মা না হয় একটু সেকেলে চিন্তাভাবনার মানুষ, রাগের মাথায় নিজেদের বাড়ির মানসম্মানের কথা ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছেন, তাই বলে ভাইয়ার সেটা মেনে নিতে হবে। উর্মি মেয়েটা তার থেকে কত ছোট, একবারও চিন্তা করল না এই সম্পর্কের ভবিষ্যৎ। শাফিউল বলে, শোনো মোহনা, ভাইয়া বা মাকে ওই উর্মি বা তার পরিবারকে জোর করেনি, সবাই সুস্থ মস্তিষ্কের সিদ্ধান্তটা নিয়েছে। তোমার তাদের সম্পর্ক বা ভবিষ্যৎ নিয়ে ভাবার দরকার নেই, তুমি তোমার কাজ করো। মোহনা মিন মিন করে বলে, সেটাই তো, দেখেছ কি লোভী পরিবার, এত ভালো ফ্যামিলি যাতে হাত ফসকে না যায় সেজন্য হাঁটুর বয়সী মেয়েকে একটা। তুমি থামবে, মোহনাকে ধমকে থামিয়ে দেয় শাফিউল। মোহনা কিছুক্ষণ চুপ থাকে, তারপর আবার বলে, সামিউলকে ফোনে পাওয়া গেল। শাফিউল বলে, খুব, কাল আসছে বাড়িতে, আল্লাহ জানেন কাল কি হবে। কি আর হবে, এই দিন তো কমছ হয়নি বাড়িতে, কাল টর্নেডো হবে। উর্মির নিজেকে এখন অনেকটা ফ্রেশ লাগছে, সেই সাথে ঠান্ডা পানি দিয়ে গোসল করার ফলে হাঁচিও দিচ্ছে। বাইরে বের হয়ে সে কিছুটা অবাক হয়ে যায়। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে একবার বিছানার দিকে তাকায়, একবার সোফার দিকে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে সে খাটের ওপর বসে পড়ে। তার হাতে বিয়ের গয়না, সোনার গয়নাগুলি নিয়ে সে বিপদে পড়েছে। এতগুলো গয়না তার আর পড়তে ইচ্ছে হচ্ছে না। কোথায় রাখবে সেটাও বুঝতে পারছে না। কাল সকালে সে বাড়ির কারো কাছে দিয়ে দেবে ঠিক করলো, আপাতত বিছানার উপরে থাক। রাওনাফ বলে লোকটা সম্ভবত ঘুমিয়ে গেছে। উর্মি তাকিয়ে আছে, 6 ফুটের মতো লম্বা একটা লোক, সোফায় ঘুমাতে ভীষণ কষ্ট হচ্ছে বোধ হয়। লোকটা সোফায় কেন ঘুমাচ্ছে উর্মি সেটাই বুঝতে পারছে না। বিয়েতে যে খুব একটা মতো এই লোকের ছিল না তা তার আচরণেই টের পেয়েছে উর্মি। তবে রাজি কেন হয়েছে বিয়েতে? মায়ের কথায় এত মা ভক্তি, অবশ্য এরকম কাহিনী সে সিনেমা নাটকে দেখেছে। লাফিয়ে লাফিয়ে মায়ের কথায় বিয়েটা ঠিক করে নেয়, কিন্তু বাসর ঘরে বলে, এই বিয়ে আমি মানি না। নিশ্চয়ই ওই লোকটা ওইসব দেখে অনুপ্রাণিত হয়েছে। উর্মি ঠোঁট টিপে কিছুক্ষণ হেসে নেয়। পৃথিবীতে সেই সম্ভবত একমাত্র মহিলা যে সিরিয়াস মুহূর্তে এমন অদ্ভুত অদ্ভুত জিনিস চিন্তা করে। লোকটাকে 7-8 বার দেখেছে উর্মি। উজ্জ্বল বর্ণের পুরুষ, 42 বছরে ত্বক যেরকম থাকার কথা সেরকম, নামাজ পড়তে পড়তে সম্ভবত কপালের মাঝখানে একটা দাগ বসিয়েছে। বাড়তি কিছুই নেই, হ্যাঁ শুধু একটু লম্বা। তবে লোকটা খারাপ না দেখতে, 32-33 বছর সময়টাতে বেশ সুদর্শন ছিলেন, যার প্রমাণ তার চেহারায় আংশিক এখনো আছে। তবে একটু বোকা বোকা লাগলো উর্মির কাছে, নয়তো মায়ের কথায় নিজের বাচ্চাদের অনুমতি না নিয়ে বিয়েতে রাজি হয়ে যায়। এত একেবারে দুধুমাতু ছেলে মায়ের। আর লোকটার চুলগুলো অস্বাভাবিক কালো। এটা ঠিক প্রাকৃতিক লাগলো না উর্মির কাছে, সম্ভবত চুলে কালার করেছে, বয়স থাকার জন্য। উর্মি রাওনাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠিক করলো এখন থেকে সে সোফায় ঘুমাবে। এমনিতেও সে অযাচিতভাবে রাওনাফের জীবনের সাথে জড়িয়ে গেছে, তার জন্য কাউকে ভোগান্তি পোহাতে হবে না। উর্মি ঠিক করেছে জীবন তাকে যেদিকে ভাসিয়ে নিয়ে যেতে চায়, সে সেদিকে ভেসে যাবে। জীবনের থেকে আর কোনো প্রত্যাশা নেই তার। যদি ওই সোফায় শুয়ে থাকা লোকটা এসে বলে উর্মিকে তার সাথে এক বিছানায় ঘুমাতে হবে, সে তাতেও রাজি হবে। উর্মি শুয়ে পড়ে, সে এখন বুঝতে পারছে সে কতটা ক্লান্ত। তার দু চোখ ঘুমে জড়িয়ে যাচ্ছে। ফোনের রিং একবার বাজতেই ওপাশ থেকে আওয়াজ আসে, নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। সায়মি ফোন রেখে দেয়, সে জানে নাবিল এখন আর ফোন ধরবে না। কোনোভাবেই না। তার চিন্তা হচ্ছে, রাগের মাথায় নাবিল অনেক উল্টো পাল্টা কাজ করে। আজ কি ঘটাবে কে জানে। শর্মি জেগেছিল, সায়মির দিকে ফিরে শুয়ে জিজ্ঞেস করল, ভাইয়া ফোন ধরছে না আপু? না, কেটে দিচ্ছে, মনে হয় আজ ধরবে না। তুমি কোথাও যাবে? সায়মি তার জামাকাপড় একটা ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিল। বলল, খুব, কাল সকালে খালামনির বাসায় যাব। শর্মির মন খারাপ হয়ে যায়, সে বাড়িতে একা হয়ে যাবে। তার কান্না পাচ্ছে, তার ইচ্ছে করছে উর্মি নামের মহিলাটাকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু শর্মির অত সাহস নেই তার ভাইয়ার মতো। সে খুব ভীতু। সায়মি ডাক দেয়, এই শর্মি, তুই ঘুমাবি না? শর্মি কথা বলে না, সে মনে মনে ভাবতে থাকে, বড়রা যা চায় তাই করতে পারে, তাদের কেউ কিছু বলে না। এই ভাইয়া আজ রাগ করে টিভি, জিনিসপত্র ভাঙচুর করল। পাপা তাকে কিচ্ছু বলো না, চুপচাপ দেখল। অথচ রাগ করে সে একদিন প্লেটে নিয়েছিল, পাপা না বকলেও সে পাপার চাহনি দেখে খুব ভয় পেয়েছিল।
কাল সকালে আপু বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলে পাপার ধমকেও কাজ হবে না। আপু যাবেই, শুধু সে কখনো জেদ করতে পারবে না, কারণ সে ছোট। তারপর সে আপু ভাইয়ার মতো মেধাবী না, অঙ্কে কখনোই 40-এর উপরে পায় না, তাই হয়তো কেউ তার কথা শোনে না। শর্মির ইচ্ছা করে তার আপুর সাথে খালামনির বাসায় থাকতে, কিন্তু সেটা সম্ভব না। বাড়ির নাম রওশন মঞ্জিল। রাওনাফ অনেক শখ করে তার মায়ের জন্য এই বাড়িটি বানিয়েছে। বাড়িটা দেখলে সবার চোখ আটকে যায়। ধবধবে সাদা রঙের এই বাড়িটাই মোট 12টা শোবার ঘর। রাজপ্রাসাদের মতো না হলেও এত বড় ডুপ্লেক্স বাড়ি আজকাল কেউ বানানোর সাহস করে না। তাদের শ্রেণীর ভদ্রলোকেরা যারা রয়েছেন, রাওনাফ সেই সাহস করেছে। তার মা আজীবন তাদের 5 ভাইবোনকে নিয়ে অনেক কষ্ট করেছে। তার মায়ের আজীবনের কষ্টের কাছে এই বাড়ি খুব সামান্য উপহার। উর্মি চোখ বড় বড় করে রুমের চারপাশটা দেখতে থাকে। টাকা পয়সা থাকলেও অনেকের রুচি থাকে না, কিন্তু এ বাড়ির মানুষের আছে। রাতে এতটা খেয়াল করেনি সে। তার মনে হচ্ছে কোনো পাঁচতারা হোটেলের কামরায় বসে আছে। উর্মির চোখে পড়ে বিছানার পাশের টেবিলে একটা ফটো ফ্রেম উপর করে রাখা। সে ফ্রেমটা তুলে হাতে নেয়। রাওনাফ আর তার আগের স্ত্রীর ছবি সম্ভবত। ভদ্রমহিলা অসম্ভব সুন্দরী ছিলেন। উর্মি একমনে তাকিয়ে থাকে। রাওনাফের মুখ হাসি হাসি। বউ সুন্দরী ছিল তাই মনে হয় খুশি একটু বেশি চোখের মুখে। এক হাত দিয়ে সে তার স্ত্রীকে ধরে রেখেছে। মনে হচ্ছে একটু বেশি শক্ত করে ধরে রেখেছে, যেন তার সুন্দরী বউকে কেউছো মেরে নিয়ে যাবে। দুজনকে বেশ মানিয়েছিল। দুজনেই সুন্দর। উর্মি ঘাড় ঘুরিয়ে ডান পাশে একটা দরজা দেখতে পায়। সে এগিয়ে গিয়ে দরজা খুলে অবাক হয়ে যায়। বিশাল বড় একটা বারান্দা। কিছু সাদা রঙের কবুতর বসেছিল। উর্মির দরজা খোলার শব্দে সব উড়ে গেল। উর্মি দেখতে থাকে, হরেক রকমের ফুলগাছ আর ক্যাকটাস প্লান্টস দিয়ে বারান্দাটি সাজানো হয়েছে। সে হঠাৎ টের পায় তার ভীষণ খিদে পেয়েছে। কাকে গিয়ে বলবে এটা ভেবেই সে অস্বস্তিতে পড়ে যায়। রুমের ভেতরে চলে যায় সে। রাওনাফ নামের লোকটা নেই। ঘুম থেকে ওঠার পরে উর্মি তাকে দেখেনি। বালিশ আর চাদর ভাঁজ করে বিছানার একপাশে রেখে গিয়েছে। দরজা চাপানো, হয়তো বাইরে গেছে। উর্মি খাটে বসতে যাবে অমনি দরজায় আওয়াজ হয়, কেউ ভেতরে আসছে। দরজা ঠেলে আমিরুন ভেতরে ঢোকে। তার হাতে একটা খাবারের থালা। ঠোঁট প্রশস্ত হয়ে আছে হাসিতে। সে খাবারের থালাটা বিছানায় রাখতে রাখতে বলে, ঘুম ভালা হইছে ভাবি। উর্মি মাথা হায় সূচক নাড়ায়। সে বলে, আপনি কে? আমিরুন উত্তর দেয়, আমি আমিরুন। আমিরুন মেছা। এই বাড়িতে কাম করি ভাবি, সেই ছোট থেকে এইখানেই থাকি। আপনার যখন যা দরকার আমারে বলবেন। উর্মি দরজার বাইরে তাকায়। আমিরুন দেখে আর বলে, বড় ভাইজান রে খুঁজতাছেন। হে তো বাড়ি তো নাই, হাসপাতাল গেছে সকালে, অহন মনে হয় চেম্বারের। 12টার আগে আইতো না। উর্মি অস্বস্তিতে পড়ে যায়। বলে, আমি কাউকে খুঁজছি না। আচ্ছা, এ বাড়ির সব মেহমান চলে গেছে? বাইরে থেকে আওয়াজ আসে, না, আমরা আছি, সবাই আছে, কেউ যায়নি। কথাটি বলে আজমেরি। এর বাড়ির বড় মেয়ে, রাওনাফের ছোট বোন, তার থেকে 4 বছরের ছোট। রুমে ঢুকেই বিছানায় বসে পড়ে উর্মির পাশে। উর্মি তাকে চিনতে পারে না। আমিরুনের দিকে তাকায়। আমিরুন বলে, আপনের বড় ননদ গো ভাবি, এই বাড়ির বড় আপা। উর্মি সালাম দেয়। আজমেরি সালামের উত্তর দিয়ে বলে, তোমাকে নাম ধরে ডাকবো নাকি ভাবি ডাকবো বুঝতে পারছি না। উর্মি আস্তে করে বলে, আপনি আমায় উর্মি বলে ডাকতে পারেন আপা। আজমেরি হাসে। উর্মিকে দেখতে থাকে। উর্মিকে দেখতে যাওয়ার সময় সে ছিল না, ছবি দেখেছিল। উর্মি ছবির থেকে সুন্দর। আজমেরি নরম গলায় উর্মিকে বলে, খাচ্ছ না কেন? খাও। খিদে পেয়েছে নিশ্চয়ই অনেক। আসলে দেরি হয়ে গেল নাস্তা দিতে। বাড়ির পরিস্থিতি তো বুঝতেই পারছো। কারো মন ভালো নেই। সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে। উর্মি বলে, কোনো ব্যাপার না আপা, আমার অতটাও খিদে পায়নি। আজমেরি হেসে বলে, আচ্ছা এখন খাও। এত বেলা অবধি না খেয়ে আছো। উর্মি খাবারের থালায় হাত দেয়। পরোটা আর মাংসকষা দেওয়া হয়েছে। খিদের পেটে উর্মির ভালোই লাগছে খাবারটা। আজমেরি আমিরুনকে বলে, যা গিয়ে দেখ বাচ্চাদের খাওয়া হলো কিনা। আমিরুন চলে যায়। উর্মি খেতে থাকে। আজমেরি উর্মির দিকে একটা চাবি এগিয়ে দিয়ে বলে, এটা নাও। উর্মি মাথা তুলে তাকায়, এটা কিসের চাবি? ভাইজানের আলমারির চাবি। আম্মা দিয়েছে, তোমাকে দিতে বলেছে। গয়নাগুলো এভাবে ছড়িয়ে রেখো না। পড়তে ইচ্ছে না হলে তুলে রাখো,
গা একেবারে খালিও রেখো না, ওই নেকলেসটা পরো। ওটা একেবারে সিম্পল। উর্মি অবাক হয়ে বলে, এত গয়না সব আমার কাছে রাখবো? হ্যাঁ, তোমার গয়না তোমার কাছে রাখবে, এতে অবাক হচ্ছ কেন? আর চাবিটা সাবধানে রেখো। উর্মি খাওয়া শেষ করে হাত ধুতে ওয়াশরুমে চলে যায়। আজমেরি গয়নাগুলো তুলে রাখে আলমারিতে। হঠাৎ বাড়িতে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। চেঁচামেচি করছে রাওনাফের সবথেকে ছোট বোন রুমা। চিৎকার শুনে মনে হচ্ছে সে কাউকে আটকাতে চাচ্ছে। উর্মি ওয়াশরুম থেকে বাইরে আসে। আজমেরি ছুটে যায় নিচতলায়। উর্মিও সেদিকে যায়। বাড়িতে আবার ঝামেলা হচ্ছে। ঝামেলার কেন্দ্রবিন্দু যে উর্মি তা সে আন্দাজ করতে পারছে। রুমা সাইমির বাম হাত ধরে আছে। সাইমি হাত ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছে। তার ডান হাতে একটা ব্যাগ। সাইমি দৃঢ়ভাবে বলছে, আমার হাত ছেড়ে দাও ছোট ফুপি। আমাকে তোমরা আটকাতে পারবে না। আমি যাবই। নাবিলকেও আটকাতে পারোনি, আমাকেও পারবে না। আমি এই বাড়িতে থাকব না। ছাড়ো আমার হাত। রুমা হাত ছাড়ে না। সে সবাইকে ডাকতে থাকে, আম্মা, বড় আপা, মেজো ভাবি, কই তোমরা? দেখো সাইমি কি করছে। তাড়াতাড়ি এসো। শাফিউল ভাইয়া কোথায়? ভাইয়া এদিকে এসো তাড়াতাড়ি। উদ্ধৃতি চিহ্ন। মোহনা। আজমেরি ছুটে আসে। শাফিউল বাজারে গিয়েছিল, সবে মাত্র ফিরল। সেও এসে সাইমিকে আটকাতে চায়। উর্মি দূরের দেয়ালের আড়ালে দাঁড়িয়ে দেখছে দৃশ্যটা। সাইমি খায় দাঁড়িয়ে থাকে, বলে, তোমরা বৃথা চেষ্টা করছো। আমায় তোমরা আটকাতে পারবে না। তোমরা ভুলে যেও না, আমি হচ্ছি ডক্টর রাওনাফ করিম খানের মেয়ে। বাবার যে কিছুটা আমিও পেয়েছি। আমাকে ছাড়ো তোমরা। শাফিউল সাইমির হাত থেকে ব্যাগ কেড়ে নেয়। ব্যাগটাকে দূরে ছুঁড়ে মারে। ব্যাগটা গিয়ে উর্মির পায়ের কাছে পড়ে। উর্মি হকচকিয়ে যায়। সবাই উর্মির দিকে তাকিয়ে থাকে। উর্মি সেখানে থেকে রুমের দিকে যায়। বাড়ির বাচ্চারা সব পর্দার আড়াল থেকে দেখছে। কাল রাত থেকে বাড়িতে কি হচ্ছে বুঝতে পারছে না। ছোট মামার বিয়েতে সবাই কত মজা করবে বলে প্ল্যান করে রেখেছিল। অথচ এখানে কোনো মজাই হচ্ছে না। সবাই শুধু রাগ করে ভাঙচুর করছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বাইরে গাড়ির হর্ন বেজে ওঠে। রাওনাফের গাড়ি। এই সময়ে রাওনাফের ফেরার কথা না। সে আজ চেম্বারের যায়নি। অপারেশন থিয়েটার থেকে বের হতেই তার ফোনে আজমেরির ফোন আসে। আজমেরি সকালে সাইমির ঘরে গিয়ে তার ব্যাগ গুছানো দেখতে পায়। সে দেরি না করে রাওনাফকে ফোন করেছিল। সাইমির রুমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, বেশ, ব্যাগ লাগবে না, আমি এক কাপড়ে বেরিয়ে যাচ্ছি। ওই বুড়িকে জিজ্ঞেস করবে এবার তার শান্তি হয়েছে কিনা। সাইমি যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই রাওনাফ এসে সাইমিকে ধরে ফেলে। সাইমি তেলে বেগুনে জ্বলে ওঠে। ছাড়ো পাপা, তোমার সাথে আমি একটা কোথাও বলতে চাই না, একটাও না। আমায় ভালোয় ভালোয় যেতে দাও, নয়তো বাড়িতে আগুন জ্বালিয়ে দেব। রাওনাফ ছাড়ে না। সে তার মেয়েকে পরম মমতায় জড়িয়ে ধরে রেখেছে। সাইমি কাঁদছে, একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। দূরে দাঁড়িয়ে কাঁদছে শর্মী। এসব কি হচ্ছে তাদের বাড়িতে? তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। জেলখানার ভেতরের এরিয়ায় দক্ষিণ পাশের বড় বটগাছটার নিচে বসে আছে কয়েদি নাম্বার 18। বটগাছের আশপাশটা শান বাঁধানো। হাঁটু গেড়ে বসে সে ইটের টুকরো দিয়ে মেঝেতে কিছু একটা লিখে যাচ্ছে। তার থেকে কয়েকশো গজ দূরে কিছু সংখ্যক কয়েদি শরীর চর্চা করতে ব্যস্ত। ওদের মধ্যে সবথেকে বদ হিসেবে পরিচিত মঞ্জুরুল শরীর চর্চা থামিয়ে দিয়ে কয়েদি নাম্বার 18-র দিকে তাকায়। তারপর বাকিদের দিকে তাকিয়ে বলে, রায় এই সব কি করে? শাওন নামের একজন জবাব দেয়, শিক্ষিত বড় ঘরের পোলানা, তাই দেখাইতে চায় সবাইরে আম্বধারে কাছে খেয়ে সে না মাটিতে সারাদিন কি সব লেখা বেড়ায়। মঞ্জুরুল খানিকটা কৌতূহলী হয়ে চিরপায় এগিয়ে যায়। খুব কাছে গিয়ে বলে ওঠে, এই শোন। কয়েদি নাম্বার 18 চুপচাপ। মঞ্জুরুল বলে ওঠে, তোর কাছে সিগারেট আছে? থাকলে একটা দে। কিছুক্ষণ চুপ করে থেকে ভারী এবং হাসকি গলায় কয়েদি নাম্বার 18 বলে ওঠে, এখান থেকে যা। ভালয় ভালয় কে পর। মঞ্জুরুল খানিকটা অপমানিত আর ভীত হয়ে সেখানে থেকে চলে যায়। এই মালটাকে সে পরে দেখে নেবে। কত্তবর বেয়া তারা চিহ্ন দব। কয়েদি নাম্বার 18 তার হাত থামিয়ে একদৃষ্টে মেঝেতে ইউরপি লেখাটার দিকে তাকিয়ে থাকে।